নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেব সেটা হলো 26,000 চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, তোমরা সকলেই জানো। তো এর মধ্যেই আরেকটি খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে যে 32,000 চাকরি বাতিল হয়ে যাবে বা 59,000 চাকরি বাতিল হয়ে যাবে। তো এই 32,000 বা 59,000 যে সংখ্যাটি বলা হচ্ছে সেটা কিন্তু প্রাথমিকের চাকরি বাতিলের সংক্রান্ত খবর। তো এখানে মূলত ওএমআর শিটে গণ্ডগোল এবং এছাড়াও আরও প্রায় 17 রকমের দুর্নীতি করা হয়েছে, ঠিক যেমনটা এসএসসি 26,000 চাকরি বাতিলের ক্ষেত্রে করা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের মনে থাকবে কিছুদিন আগেই আমি একটা ভিডিও করে বলেছিলাম যে সিঙ্গেল বেঞ্চের একজন বিচারপতি, খুব সম্ভবত বিচারপতি বিশ্বজিৎ বসু, তিনি এই কথাটি বলেছিলেন যে এই যে প্রাথমিকের যে নিয়োগ দুর্নীতির যে মামলাগুলি সেগুলোর ভবিষ্যৎ কিন্তু এই যে হাই স্কুলে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ দুর্নীতির মামলাটি ঝুলে আছে তার রায়ের ওপরেও অনেকাংশে নির্ভর করবে। এটা কিন্তু বাস্তব, তার কারণ এই রায়টাকে দেখিয়েই কিন্তু পরবর্তীকালে যেহেতু একই রকম গ্রাউন্ড রয়েছে প্রাথমিকে, তো সেই আপিলগুলো কিন্তু করা হবে। চাকরি বাতিল হোক না হোক সেটা পরের কথা, আমরা কেউই কখনো চাই না যে কারোর চাকরি বাতিল হয়ে যাক, অন্তত যোগ্য প্রার্থীদের। কিন্তু যদি দেখা যায় যে একটা বিরাট পরিমাণ দুর্নীতি বা অনিয়ম হয়েছে কোনো পরীক্ষাতে, সেক্ষেত্রে কিন্তু চাকরি বাতিল করা ছাড়া বিচারপতিদের কাছেও আর কোনো অপশন থাকে না। ঠিক যেমনটা তোমরা দেখেছো যে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে করা হয়েছে। তো প্রাথমিকের ক্ষেত্রেও যে এরকম 17 রকমের দুর্নীতির কথা উঠে আসছে, তার মধ্যে একটা অনেক বড় দুর্নীতির মামলা ইতিমধ্যেই এখনও আদালতে চলছে। সেই মামলাটি হচ্ছে ওএমআর দুর্নীতি। তোমরা সকলেই জানো শান্তনু সিটের মামলা বা বাবলু পালের যে মামলা, সেগুলো কিন্তু এখনও বিচারাধীন রয়েছে। তাছাড়া একটা বড় যে মামলা, যে প্রিয়াঙ্কা নস্করের যে মামলাটি করা হয়েছিল, সেটা হচ্ছে যে এই যে মাল্টিপল যে করাপশান হয়েছে প্রাথমিকে, সেই মাল্টিপল করাপশান নিয়ে প্রিয়াঙ্কা নস্করের যে মামলা, সেই মামলায় ইতিমধ্যেই সিঙ্গেল বেঞ্চ কিন্তু 32,000 চাকরি বাতিলের একটা জাজমেন্ট তারা দিয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে সেই মামলাটা যখন ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়, তখন ডিভিশন বেঞ্চও কিন্তু সেই 32,000 প্যানেল বাতিলের পক্ষেই তার রায় রেখেছে। শুধু যেটুকু রায় পরিবর্তন করেছে ডিভিশন বেঞ্চ, সেটা হলো সিঙ্গেল বেঞ্চ বলেছিল যে এদের মায়না বন্ধ থাকবে নতুন নিয়োগ হওয়ার আগে পর্যন্ত, আর ডিভিশন বেঞ্চ বলেছিল যে না, নতুন নিয়োগ হওয়ার আগে পর্যন্ত এই সমস্ত শিক্ষকদের মায়না চালু থাকবে। তো ওই যে সিঙ্গেল বেঞ্চের অর্ডারটা যে নতুন নিয়োগ হওয়ার আগে পর্যন্ত এদের মায়না বন্ধ থাকবে, সেই অর্ডারটাতে শুধুমাত্র স্টে দিয়ে রেখেছিল ডিভিশন বেঞ্চ, কিন্তু প্যানেল বাতিলের ক্ষেত্রে কোনো স্টে দেয়নি। এইটার ক্ষেত্রে যেহেতু প্যানেল বাতিলে কোনো স্টে পড়েনি, তাই সেই সমস্ত চাকরিজীবীরা তারা সুপ্রিম কোর্টে এই মামলাটিকে চ্যালেঞ্জ করে এবং সুপ্রিম কোর্ট তখন বলে ডিভিশন বেঞ্চকে যে তুমি এই মামলাটি যে হিয়ারিং করেছো সেক্ষেত্রে তুমি একটা ইন্টারিম অর্ডার দিয়েছো, যেখানে বলেছো যে প্যানেল বাতিল হয়ে যাবে, কিন্তু মাইনার যে ব্যাপারটা সেই বিষয়টাতে সিঙ্গেল বেঞ্চের যে রায় সেখানে স্টে থাকবে। তো এইরকম কোনো স্টে থাকবে, এইরকম কোনো ইন্টারিম অর্ডার না দিয়ে তুমি মামলাটাকে সম্পূর্ণভাবে নিষ্পত্তি করো যে এই মামলাটার এই রায় হলো এই করতে হবে। তো সেই জন্য সেটা ডিভিশন বেঞ্চে আবার ফেরত আসে এবং ডিভিশন বেঞ্চে ফেরত আসার পর তোমরা সকলেই জানো যে বিভিন্ন বিচারপতিরা বিভিন্ন সময় শোনার সম্ভাবনাও তৈরি হয় এবং সবশেষে যেটা হয়েছিল যে বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে মামলাটি অ্যাসাইন্ড হয়েছিল এবং সেক্ষেত্রে বিচারপতি সৌমেন সেন যেহেতু এই সমস্ত মামলায় ইতিপূর্বেই তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির পক্ষ থেকে, এবং সেই অভিযোগের কিন্তু এখনও সেরকম কোনো নিষ্পত্তি হয়নি। মনে করা যায় মূলত সেই কারণেই বিচারপতি সৌমেন সেন নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই মামলাটিকে ছেড়ে দেন বা রিলিজ করে দেন। এবং যখন অভিজিৎ গাঙ্গুলি ইতিপূর্বে এই মামলাটির ক্ষেত্রে বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে যখন তিনি বলেন যে সৌমেন সেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামকে নাকি বলেছিলেন কখনো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেন কোনো নাম না নেওয়া হয়, তার বিরুদ্ধে যেন কোনো রকম কিছু বলা না হয়। তো সেই ঘটনার পরে কিন্তু সৌমেন সেন এডুকেশন সংক্রান্ত বেশ কিছু মামলা তিনি ছেড়ে দিয়েছিলেন বা রিলিজ করেছিলেন। তো এক্ষেত্রেও দেখা গেল যে এই মামলাটি যখন তার ঘরে অ্যাসাইন হওয়ার কথা ছিল, সেই সময়ই কিন্তু তিনি এই মামলাটিকে রিলিজ করে দেন। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলাটি থেকে সরে দাঁড়ান। তো এরপরে মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলাটি অ্যাসাইন্ড হয়ে গেছে অলরেডি। তো সর্বশেষ এটুকুই আপডেট। তো তপব্রত চক্রবর্তী তিনি কিন্তু তার যে ওকালতি জীবন, সেই জীবনের শুরুয়াতটা কিন্তু তার ছিল এই শিক্ষা সংক্রান্ত মামলাগুলো দিয়েই। তো ফলত তিনি এই শিক্ষা সংক্রান্ত মামলাগুলোকে খুব ভালো করে বোঝেন, এটা আর বলার অপেক্ষা রাখে না। এবং আশা করা যায় যে তার বেঞ্চে যদি এই মামলাটির হিয়ারিং হয়, তাহলে একটা যথার্থ ভালো হিয়ারিং হওয়ার সম্ভাবনা
কিন্তু রয়েছে। তো দেখা যাক আগামী দিনে এই মামলাটি যখন তার বেঞ্চে হিয়ারিং হবে তখন ঠিক কী হিয়ারিংয়ের রায়টা উঠে আসে। তার কারণ হচ্ছে সত্যি বলতে এই 2014 যে প্রাথমিকের যে নিয়োগ সেখানে কিন্তু মাল্টিপল করাপশন হয়েছে। তোমরা সকলেই জানো যে সেই নিয়োগের ওএমআর শিটগুলোকে ইল্লিগালি ডিস্ট্রয় করা হয়েছে এবং তার পাশাপাশি সেই নিয়োগের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে এসএমএসের মাধ্যমে নিয়োগ হয়েছে। রাত্রি 1:30, 2টো, 3টের সময় এসএমএস ঢুকেছে। মানে কিভাবে যে কে কোথা দিয়ে নিয়োগ করেছে, কে কোন স্কুলে জয়েন করেছে প্রথম দিকে সেটা তার পাড়ার লোকেরাও অনেকেই জানতে পারেন। এবং এক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষক এরকম আছে যারা হয়তো মিনিমাম কোয়ালিফিকেশানটুকুও তাদের নেই, কিন্তু তারা জয়েনিং করেছিল। পরবর্তীকালে যখন এখন মামলা টামলা হচ্ছে তখন কিছু কিছু শিক্ষক তারা জানে যে ভেরিফিকেশানে আটকে যাবে, তাই তারা নিজের থেকে আর যাচ্ছে না, সেটা আলাদা প্রসঙ্গ। তো যাই হোক, এবার এখানে যেটা বড় অভিযোগ ছিল সেটা হচ্ছে যে ইন্টারভিউতে যে সমস্ত ক্যান্ডিডেটের হচ্ছে একাডেমিক স্কোর খুবই কম তাদেরকে ইন্টারভিউতে নাম্বার অনেক বাড়িয়ে দিয়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। তাছাড়া পৃথিবীর ইতিহাসে এই প্রথম বোধহয় কোনো পরীক্ষা হলো যেখানে ইন্টারভিউর নাম্বার রিটেনের থেকে বেশি, অর্থাৎ রিটেনের ওয়েটেজ হচ্ছে 5 আর ইন্টারভিউর যে মার্কস সেটা হচ্ছে 10। আর একটা অভিযোগ হলো যে অ্যাপটিটিউড টেস্টের নামে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে যে নম্বর দেওয়া হয়েছে সেই অ্যাপটিটিউড টেস্ট আসলে হয়ইনি। তার কারণ হচ্ছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যখন এই মামলাটি শুনছিলেন সেই সময় কিন্তু যারা অ্যাপটিটিউড টেস্ট নিয়েছে তাদেরকে কিন্তু তিনি তাদের জবানবন্দি নিয়েছেন এবং সেখানে তারা স্বীকার করেছে কথা যে তারা অ্যাকচুয়ালি অ্যাপটিটিউড টেস্টটা আসলে কী, অ্যাপটিটিউড টেস্টের কী গাইডলাইন সেই বিষয়ে তাদের সঠিক কোনো ধারণাই নেই, তারা জানেনই না। তো এক্ষেত্রে যেটা পর্ষদের দায়িত্ব ছিল যে অ্যাপটিটিউড টেস্টটা কী সেই সংক্রান্ত বিষয়ে এদেরকে ট্রেনিং দিয়ে দেওয়া বা বলে দেওয়া, বুঝিয়ে দেওয়া, সেটা কিন্তু পর্ষদ করেনি। তার ফলে অ্যাপটিটিউড টেস্ট হয়নি এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা এই পরীক্ষা দিয়েছে তাদেরও অনেককে জিজ্ঞাসাবাদ করে বিচারপতি কিন্তু এটা নিশ্চিত হয়ে গেছিলেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি। তার ফলস্বরূপ এটা কিন্তু একটা অনেক বড় অভিযোগ। একটা পরীক্ষায় যে পরীক্ষার নম্বর দেওয়া হলো সেই পরীক্ষাটাই আদৌ হয়নি, অথচ নম্বর দিয়ে দেওয়া হয়েছে, তার মানেই কীরকমভাবে ম্যানিপুলেশন হয়েছে তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, এইরকম যে একটা দুর্নীতি যেটা হয়েছে এবং তোমরা সকলেই জানো, তোমাদের এলাকাতেই তোমরা দেখতে পাও যে কীরকম পরিমাণে যারা চাকরি করছে তাদের কি কোয়ালিফিকেশান, হ্যাঁ, বা তারা কীরকমভাবে চাকরি পেয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো যখন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে উঠবে তখন নিশ্চয়ই কিন্তু পূর্ববর্তী যে জাজমেন্ট আছে সেই জাজমেন্টটাকেও কিন্তু তিনি একটা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবেন এবং তার ফলে এটা কখনোই বলা যায় না যে এই প্যানেল বাতিল হবে না। অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেটা প্রচার করছেন যে এই প্যানেল বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। পূর্ববর্তী দুটো বেঞ্চই প্যানেল বাতিল করে দিয়েছে, প্যানেল বাতিলের ওপর কোনো রকম স্টে দেয়নি। সেখানে হঠাৎ করে একথা বলা যায় না যে প্যানেল বাতিল হবে না এবং যথেষ্ট ভয়ের কারণ রয়েছে। এটা যদিও শুনতে হয়তো খারাপ লাগছে, যারা চাকরি করছো তাদেরও হয়তো খারাপ লাগছে। সবাই যে অযোগ্য সে কথা আমরা কেউই বলতে পারি না, কিন্তু কিছু কিছু অযোগ্য ব্যক্তি অবশ্যই এই প্যানেলের মধ্যে রয়েছে যাদের জন্য কিন্তু পুরো প্যানেলটাও বাতিল হওয়ার একটা সম্ভাবনা রয়ে গিয়েছে। তো বন্ধুরা, একেবারে নিশ্চিন্ত থাকার কোনো কারণ নেই। তোমরা জানো যে এসএসসির যে মামলা সেখানেও টাকা ফেরত দিতে বলা হয়েছে। তো আমি এটাই বলবো যে তোমরা তোমাদের আইনি পথে মামলা লড়ো, কিন্তু তোমরা যে এই যে একেবারে যে প্যানেল বাতিল হবে না এইরকম একটা গাছাড়া মনোভাব নিয়ে থেকো না। তোমরা যে যোগ্য সেই যোগ্যর সাপেক্ষে যে প্রমাণগুলো আছে, বিভিন্ন আরটিআই করা রিপোর্ট বা তোমাদের কাছে যে যোগ্যতার যে প্রমাণ, সেগুলো একত্রিত করে রাখো। এগুলো কিন্তু ভবিষ্যতে অনেক বেশি কাজে লাগবে বলে আমার মনে হয়। তো আজকের মতো এটুকুই ছিল ভিডিও বন্ধুরা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।